তারেক রহমান সাহেবকে হত্যা করলে এক ঢিলে দুই পাখি মারবে। তারেক রহমান সাহেবকে হত্যা করলে সে হত্যার দায় যাবে শেখ হাসিনার উপর। এক ঢিলে দুটো দলকে শেষ করে প্রধানমন্ত্রী লাল ফোনটি 7 ঘন্টা ধরে বিকল হয়ে রইল এবং এক ধরনের দৌড়ঝাঁপ শুরু হলো, কিন্তু 7 ঘন্টা প্রধানমন্ত্রীর লাল ফোনের গুরুত্ব সম্পর্কে নিশ্চয়ই আমাদের ধারণা আছে। সেটি অচল হয়ে থাকা, এটিকে আমরা স্বাভাবিক হিসেবে ধরবো? এবং একই সঙ্গে আপনার কাছে প্রশ্ন যে এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেছে কিনা, আর যদি স্বাভাবিক না হয়ে থাকে কোন ধরনের ষড়যন্ত্র ঘটছে কিনা, আপনার মতামত? অনেক অনেক ধন্যবাদ। দেখুন, আপনারই অনুষ্ঠানে, মানচিত্রের গত অনুষ্ঠানে আমি কিন্তু আপনাকে জানিয়েছিলাম যে ইউনূস ফ্রান্সে বসে ষড়যন্ত্র করছে, ওয়াগনার গ্রুপ এবং আইআরআই এর সঙ্গে যোগাযোগ করছে, IRA শেখ হাসিনা হত্যা করার জন্য। আর বাংলাদেশে কিছু অবসরপ্রাপ্ত এবং বহিষ্কৃত সেনা অফিসার তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যা করবে। তো আমি যখন এই কথাটা বলেছিলাম আপনার প্রোগ্রামে, তখন অনেকেই সম্মানিত দর্শকরা ভেবেছিলেন, শ্রোতারা, যে আমি হয়তো গুজব ছড়াচ্ছি। তো আপনিও সাংবাদিকতায় দীর্ঘ বহু সময়, আমরা তো আসলে গুজব ঠিক ছড়াই না, আমরা তথ্য পেলে কথা বলি। যেহেতু আমাদের তথ্যটা অন্যরা জানে না, এই জন্য তখন মনে হয় এটা গুজব। কিন্তু আপনার সেই মানচিত্রের অনুষ্ঠানের 7 দিন পার হয়নি, প্রধানমন্ত্রীর লাল টেলিফোন 7 ঘন্টা অচল। প্রধানমন্ত্রীর লাল টেলিফোনটা অচল মানে, আল্লাহ না করুক প্রধানমন্ত্রীর উপর যদি কোনো অ্যাটাক হতো বা হয়, তাহলে উনি যে কুইক রেসপন্সের ব্যবস্থা করবেন, সেটাই কিন্তু লাল ফোন। যে কুইক রেসপন্স উনি চাইলে, সেখানে SSS আছে, ওনার নিজস্ব CSF আছে, এরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। কারণ কেউ তার অস্ত্র হাতে নিয়ে প্রধানমন্ত্রীর অফিস কক্ষে বসে থাকে না, ওরা বাইরে থাকে। তো এই যে কুইক রেসপন্স টিমটাকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য লাল টেলিফোনটা শুধু বন্ধ করে দেওয়া হয়নি, এটা প্রায় 8 মিটার তার কেটে ফেলা হয়েছে। 8 মিটার। বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর কোন দেশের ইতিহাসে একজন সরকার প্রধানের এই লাল টেলিফোন বন্ধ থাকবে, তার কেটে ফেলবে, এটা কল্পনাও করা যায় না। তার মানে এখন আমি বলবো যে ইঙ্গিত সুস্পষ্ট যে তারেক রহমান সাহেবকে হত্যা করার জন্য যারা খুনি চক্র, তারা সক্রিয় হয়ে গেছে, আমরা ইংরেজিতে তাকে বলি অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এখন সেটা প্রধানমন্ত্রী কতটা অনুধাবন করছেন বা করতে পারছেন, সেটা তো আমি জানবো না, আপনিও জানেন না। বা প্রধানমন্ত্রীর তো এই সিকিউরিটি অ্যাফেয়ার্স দেখার মতো নিশ্চয়ই লোকজন আছে, উনার অ্যাডভাইজার আছে, আমি জানি সেটা প্রতিরক্ষা উপদেষ্টা। কিন্তু প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা দেখার জন্য দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, তারা যদি বিষয়টাকে সিরিয়াসলি নিতেন, তাহলে তো প্রধানমন্ত্রী পুরো অফিস তাৎক্ষণিক ইভাকুয়েশন হয়ে যাওয়া উচিত ছিল। মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিসে এরকম একটা ঘটনা ঘটে, ডোনাল্ড ট্রাম্পকে ওই পাতাল ট্রেনে চড়ে অন্য জায়গায় নিয়ে যাবে, নিয়ে এয়ারফোর্স ওয়ানে আকাশে উড়িয়েছিল, চেক করা হবে পুরো অফিসটা যে আর কি কি ঘটনা হয়েছে। তো 7 ঘন্টা যদি একটা রেড টেলিফোন বন্ধ থাকে, সেখানে টাইম বোমাও রাখা যাবে, সমস্যা তো নাই। তাহলে প্রধানমন্ত্রীর এই অফিসে কি সিসি ক্যামেরা নাই? এই সিসি ক্যামেরাতে দেখা যাবে তারা এই টেলিফোনের লাইন কাটছে, তারপরেও প্রধানমন্ত্রীকে তারপরেও প্রধানমন্ত্রীকে অফিস করতে দেওয়া হচ্ছে কেন? এটা তো হাই সিকিউরিটি রিস্ক। প্রধানমন্ত্রীকে তো তাৎক্ষণিক ওই অফিস থেকে সরিয়ে ফেলে সেখানে পুরো সুইপিং করা উচিত, সেখানে সবকিছু চেক করা উচিত পুঙ্খানুপুঙ্খ। এবং আপনি আপনার একটা ফেসবুক স্ট্যাটাসে একটা দাবি তুলেছেন, সেটা আমরা রিপোর্ট করেছি যে গণভবনকে এই জাদুঘর ষড়যন্ত্রের কবল থেকে রক্ষা করা হোক। আপনি যে বলেছেন, কেন বলেছেন যে আজকে যদি প্রধানমন্ত্রীর গণভবনটা থাকতো, তাই গণভবনে তো একটা অফিসও আছে,
যে ওই অফিসে এই ঝামেলা হলে উনি গণভবনে অফিস করতেন, ওনার গুলশানের বাসায় বসে তার অফিস করতে পারবেন না। এই যে প্রধানমন্ত্রীকে গণভবনটা বন্ধ করে দেওয়া হলো দুর্বৃত্ত ইউনূস, এটা কিন্তু একটা ষড়যন্ত্র, সেটা তারেক রহমান সাহেব বুঝতেছেন না, অবশ্যই বোঝেন নাই, বুঝলে তো উনি বন্ধ করে দিতেন। এবং আজকে টেলিফোনে 8 মিটার তার নাই, 7 ঘন্টা টেলিফোন বন্ধ। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু কোনো শুভ ইঙ্গিত নয়। এবং আপনাকে আমি বিনয়ের সাথে একটা তথ্য এখানে দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি যে বেগম খালেদা জিয়াকে আমরা বহু বছর ধরে চিনি, আমরা দুজনেই চিনি। আমি বেগম জিয়াকে ব্যক্তিগতভাবে চিনি, মানে ওনার কাছে গিয়েছি, উনি নিজের হাতে চা বানিয়ে আমাকে খাইয়েছেন, সেই দিনও ছিল, আমি দেখেছি। তো বেগম জিয়া এত দুর্বল ছিলেন না যে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যাবেন, সেনাবাহিনীর অনুষ্ঠানে, আর তার 6 ঘন্টা পরেই ওনাকে প্রায় মৃত অবস্থায় হাসপাতালে নিতে হবে। ইউনূসের সঙ্গে ওনার একটা একান্ত বৈঠক হয়েছে। পৃথিবীতে 3-4 ধরনের নার্ভ এজেন্ট আছে। একটার নাম হলো নভিচক, নভিচকে যদি কেউ স্পর্শ করে তাৎক্ষণিক তার মৃত্যু হবে। আরেকটা নার্ভ এজেন্ট আছে, সেই নার্ভ এজেন্টটা যদি স্প্রে করে দেওয়া হয় তাহলে 5-6 ঘন্টা 7 ঘন্টা পরে সেই ব্যক্তি মারা যাবে। আজকে আপনি তদন্ত করুন। আমি তো বলছি বেগম খালেদা জিয়াকে ইউনূস হত্যা করেছে। কেন হত্যা করেছে? সে চেয়েছিল যে বেগম খালেদা জিয়া মারা যাবেন, তারেক রহমান সেই জানাজায় আসতে পারবেন না, বাংলাদেশের মানুষ ওনাকে একজন মন্দ ছেলে হিসেবে জানবে, তারপর বিএনপিকে ঠিক আওয়ামী লীগেরই মতো নষ্ট করে দেওয়া হবে। ইউনূস আপনার মাকে হত্যা করেছে, ইউনূস আপনাকে হত্যা করতে চাচ্ছে। আপনি আমাদের কথা বিশ্বাস করলে করবেন, না করলে নাই, সেটা আপনার ব্যাপার। আমি বলছি যে আপনার অফিসে আজকে আপনি অফিস করছেন, আমি হতবাক হয়ে গেছি। আমি নিজে জঙ্গিবাদ নিয়ে কাজ করি, সন্ত্রাসবাদ নিয়ে কাজ করি 30 বছর। আমি সিকিউরিটি ম্যাটার্স অনেক বিশেষজ্ঞ থেকে ভালো জানি যে এই অবস্থায় ইমার্জেন্সি সিচুয়েশন, প্রধানমন্ত্রীর অফিসে ইমার্জেন্সি, সেই সিচুয়েশনে আপনাকে কিভাবে বসায় রাখছে? আপনি কিভাবে সেখানে অফিস করতেছেন? আপনি কি জানেন যার কোথায় কি বম টম বসায় রাখছে কিনা? কাজেই এই লাল টেলিফোন বন্ধ থাকা, এটা আপনার জন্য একটা লাল সংকেত। আপনি সেই লাল সংকেত বোঝেন, আপনি এক্ষুনি অ্যাকশন নেন, তাহলে জাতির জন্য মঙ্গল হবে। আর আপনি যদি অ্যাকশন না নেন, তাহলে আপনি যদি মনে করেন যে এটা কোনো ঘটনা না, মনে রাখতে হবে যে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে কিভাবে হত্যা করা হয়েছিল। হত্যাকারী আপনার আশেপাশেই আছে, আপনি সেটা খুঁজুন। আপনি যাদেরকে মনে করতেছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বহিষ্কৃত, যারা বড় বড় কথা বলতেছে হাসিনার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, ওরা আসলে ইউনূসের লোক। তারা আপনাকে হত্যা করবে, হত্যা করে তারা বাংলাদেশে জামাতে ইসলামীকে ক্ষমতায় বসাবে, না হয় ইউনূসকে বসাবে। অ্যাকশন নিন, না হলে আমরা জাতি হিসাবে ক্ষতিগ্রস্ত হব। চৌধুরী, আপনি যেভাবে বলছেন, নিশ্চয়ই আমি অত উড়িয়ে দিচ্ছি না, তবে গা শিউরে ওঠার মতন তথ্য দিচ্ছেন। প্রথমত আপনি যে বলেছেন যে অনেকে গুজব মনে করতে পারে, অনেক কাছে মনে হতে পারে যে আপনি বলছেন, যেমন ডক্টর ওয়েগনার গ্রুপ বা আই সম্ভবত আয়ারল্যান্ডের যে গুপ্ত ঘাতক বাহিনী তাদের ধরা করেছে, তাদের সঙ্গে যোগাযোগ করছে, এই তথ্য আপনি জানিয়েছেন, আমাকে এখানেই বলেছেন। এবং লাল ফোন বন্ধ হয়ে যাওয়া নিয়ে নিশ্চয়ই এটি আনইউজুয়াল আমাদের কাছে। আমি নিজেও মনে করি 7 ঘন্টা ধরে প্রধানমন্ত্রী এত ইম্পর্টেন্ট একটি বিষয়, মানে একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদেরকে এভাবে দেখতে হবে যে লাল ফোন 7 ঘন্টা ধরে বিকল হয়ে থাকা। কিন্তু মনে করুন যে আপনাকে অবরত এগুলো হচ্ছে যে গুজবকারী হিসেবে ট্রিট করে, চিহ্নিত করে তার বিরুদ্ধে তার মানে তাকে ফাঁসিয়ে দেওয়া কোনোভাবে। এখন আমি যদি সরাসরি আপনাকে প্রশ্ন করি যে আপনি যে তথ্যগুলো দিচ্ছেন সরকারের পক্ষ থেকে, যদি কেউ এই ধরনের মানে আপনার কাছে কোনো প্রমাণ চায় যে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো আসলে তার ভিত্তি কি, আপনি যে সমীকরণ মিলিয়ে দিচ্ছেন এবং 2-4 মিলানোর চেষ্টা করছেন বা মিলাচ্ছেন, কিন্তু আপনি কি আরেকটু আশ্বস্ত করবেন যে এই ধরনের ঘটনা একেবারে অস্বাভাবিক কিছু না? আপনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদাহরণ দিয়ে দিলেন, নিশ্চয়ই এগুলো অস্বাভাবিক কিছু নয়। তারপরেও দর্শকদের জন্য বা সরকারের উদ্দেশ্যে আপনি যেভাবে বোল্ডলি কথাগুলো বলছেন, আপনার সন্দেহগুলো প্রকাশ করছেন, তার সপক্ষে আর কোনো যুক্তি আছে কিনা? দেখুন, তারেক রহমান সাহেবকে একটা জিনিস বুঝতে হবে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা ইউনূস নিজের ইচ্ছায় স্বপ্রণোদিত ভাবে দেয়নি, সে চাপে পড়ে দিয়েছে।
কাজে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া, এসব ইউনূস কিন্তু ওনার সঙ্গে নাটক করছে, সে মন থেকে মেনে নিচ্ছে না। এবং ইউনূস তো ক্ষমতায় ফিরে আসবে, আমি তো আপনার গত অনুষ্ঠানে বলেছি ফিরে আসবে, এখনো বলতে ফিরে আসবে। এবং ইউনূস এমন এক ভয়ঙ্কর লোক, সে তারেক রহমান সাহেবকে হত্যা করলে এক ঢিলে দুই পাখি মারবে। তারেক রহমান সাহেবকে হত্যা করলে সে হত্যার দায় যাবে শেখ হাসিনার উপর, এক ঢিলে দুটো দলকে শেষ করবে সে। আজকে যদি বাংলাদেশের গোয়েন্দা সংস্থার যারা আছেন, তাদের যদি এই বিষয়ে জানার আগ্রহ থাকে, ওনারা যদি আমার কাছে জানতে চান যে ওয়েগনার গ্রুপের সঙ্গে ইউনূস যোগাযোগ করেছে, প্রমাণ কি, আমি তাদেরকে প্রমাণ দিব। কারণ আমরা তো সব কথা প্রকাশ্যে এইভাবে বলতে পারবো না, কিন্তু ওনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি অবশ্যই প্রমাণ দিব ওয়েগনার গ্রুপের সঙ্গে ইউনূস যোগাযোগ করেছে। এবং আমি সেটাও ওনাদেরকে বলবো যে কেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের লাল টেলিফোন 7 ঘন্টা বন্ধ থাকা, এটা একটা অশনি সংকেত। এটা ওনারা উপলব্ধি করছেন না, আমি খুব হতবাক। উপলব্ধি করলে ওই পুরো অফিস ইভ্যাকুয়েশন হয়ে যেত, এবং পুরো অফিস শুটিং করতে হবে, সিসি ক্যামেরা চেক করতে হবে, তারা এটার সঙ্গে জড়িত। কিছু কি হচ্ছে না তো, আমি তো খবর কিছু রাখি, কেন হচ্ছে না? তাহলে তারেক রহমান সাহেবকে কেউ হয়তো বোঝাচ্ছে না এটা কোনো ব্যাপার না, এটা ছোট ব্যাপার। এটা ছোট ব্যাপার না। আজকে তো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতেন, আর ওনার এই লাল টেলিফোন 7 ঘন্টা অচল থাকতো। 7 ঘন্টা দরকার নেই, আধা ঘন্টা অচল থাকতো, দেখতেন পুরো প্রাইম মিনিস্টার অফিসে কারফিউ জারি হয়েছে। কেন? কারণ এটা তো ডেঞ্জারাস জিনিস, সরকার প্রধানের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র। আজকে যদি ওনার অফিসের টেলিফোনের তার 8 মিটার কেটে ফেলে, কালকে ওনার খাবারে বিষ মিশিয়ে দিবে না, এটা প্রমাণ কোথায়? তারেক রহমান সাহেব তো একজন সরল সহজ মানুষ। আমি যে বললাম যে বেগম খালেদা জিয়াকে নার্ভ এজেন্ট স্প্রে করে মেরে ফেলা হয়েছে, তো তারেক রহমান সাহেব তো হয়তো নার্ভ এজেন্ট কাকে বলে সেটাও জানেন। একটা কলমের মধ্যে নার্ভ এজেন্ট থাকে যদি, কিন্তু উনি আটকাবেন না, সেই কলমটা স্প্রে করে দিবে উনি 8 ঘন্টা পরে, 9 ঘন্টা পরে, 10 ঘন্টা পরে। কাজেই এটা আমাদের গোয়েন্দা সংস্থারা যদি আমাকে জিজ্ঞেস করেন, যে কোনো কেউ, তাহলে যে জিজ্ঞেস করবে তার সেই ব্রেন থাকতে হবে বোঝার মতো। আমি ওনাদেরকে প্রমাণ সহ দিব। কেন বলছি? মানচিত্র প্ল্যাটফর্ম গুজব ছড়ানোর প্ল্যাটফর্ম না, বা আমি বা মঞ্জুর আলম পান্না আমরা গুজব ছড়াই না। দুঃখজনক ভাবে মঞ্জুরুল আলম পান্না সাহেব এখনো ইউনূসের দেয়া সন্ত্রাস দমন আইনের মিথ্যা মামলায় এখনো কোর্টে হাজিরা দিচ্ছেন। আমাকে শেখ হাসিনা বিএনপি জামাতের দেয়া রাষ্ট্রদ্রোহ মামলায় জেল খাটিয়েছে। আমরা তো সত্যি কথা বলি, জেল খাটায়। বেগম খালেদা জিয়া আমাকে জেলে দিয়েছেন, বলেছিলাম বাংলাদেশে জঙ্গি উত্থান হচ্ছে। তারপরে বেগম খালেদা জিয়া নিজেই বলেছেন বাংলাদেশে জঙ্গি উত্থান হচ্ছে। আমরা যেটা বুঝি 4 বছর আগে, দেশের রাষ্ট্র নায়করা বা সরকার প্রধানরা বলছে 6 বছর পরে। আমি বলতেছি, এখনো বারবার বলতেছি যে বেগম খালেদা জিয়ার মৃত্যু তদন্ত হতে হবে, এবং পাশাপাশি এই যে রেড টেলিফোন, এটা সিরিয়াস একটা ন্যাশনাল ক্রাইসিস, এটাকে আইডেন্টিফাই করতে হবে। আমরা চাই প্রধানমন্ত্রী তারেক রহমান সুস্থ থাকুন, জীবিত থাকুন। উনি বুঝতে পারেন যদি ওনার শত্রু কারা। আমাদের ভালো লাগবে, আমাদের গুজব ছড়ানোর কোনো প্রয়োজন নাই। কেউ আমাদেরকে গুজব ছড়ানোর জন্য কোনো টাকা দেয় না, আর টাকা খেয়ে আমরা কিছু করিও না। আমাদেরকে একটা দায়িত্ব যে দেশটা যেন ভালো থাকে। তারেক রহমান সাহেব তো, আমি বলেছিলাম আপনাকে আরেকটা অনুষ্ঠানে, তারেক রহমান সাহেব চীন গেলে 5 পয়সাও পাবেন না, বলেছিলাম না? উনি কিন্তু এখন চীনে যাচ্ছেন না। কেন যাচ্ছেন না? চীন টাকা দিবে না। আমেরিকার চুক্তি থাকলে চীন টাকা দিবে না, উনি যাচ্ছেন মালয়েশিয়া। আমরা তো এটা বলেছি অনেক আগে, তখন সবাই বলেছে গুজব। আমরা যা বলি আজকে, 6 সপ্তাহ পরে এটা ঘটবে। আমি এটাও বলে দিচ্ছি যে খলিলুর রহমান যে জাতিসংঘের সাধারণ পরিষদের যে পদ পেয়েছেন, সভাপতির পদ, যে বাংলাদেশের 5 পয়সার কোনো দাম নাই, লাভ নাই। খলিলুর রহমানকে তো ওই পদের জন্য বেতন দিবে না, তাহলে বেতন কিন্তু আমাদের দিতে হবে। উনি 1 বছরের জন্য ছুটিতে গেছেন, এবং এই 1 বছর ওনার দায় মুক্তি, ওনার বিরুদ্ধে কোনো মামলাও করা যাবে না। ধরুন যদি এমন একটা দিন আসে যে ইউনূসের বিচার করবো আমরা, তাহলে কিন্তু খলিলুর রহমানের বিচার করতে পারবো না 1 বছর। এবং বিচার না করতে পারলে যদি বিচার শুরু করি, খলিলুর রহমান বাংলাদেশে আর আসবেন না। আর একটা কথা হলো, খলিলুর রহমানকে 1 বছরের ছুটি দেওয়ার কোনো কারণ নাই। তারেক রহমান সাহেবের উচিত এক্ষুনি একজন যোগ্য লোককে পররাষ্ট্রমন্ত্রী বানানো। এবং খলিলুর রহমান যখন বিজয়ী হলেন, ওয়ার্ল্ড দেখছে এটা, সেখানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা
ক্যাবলামো করলেন, হাত ধরে খলিলুর রহমানকে যেন একটা হাডুডু খেলায় জিতেছে। এই যে ছ্যাবলামো বাংলাদেশের ইমেজ নষ্ট করতে বারবার বহুবার, এটা ঠিক না। এই হুমায়ুন কবির থেকে আমার এই জায়গা থেকে একটা প্রশ্ন, যেহেতু মার্কিন চুক্তি নিয়ে তো আমরা তো বলছি যে বাংলাদেশের সার্বভৌমত্ব একেবারেই হুমকির সম্মুখীন, বাংলাদেশের স্বাধীন কোন ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একেবারেই আটকে গেল, ইত্যাদি ইত্যাদি, এবং এই মার্কিন বাণিজ্য চুক্তি যে কতটা ভয়াবহ রূপ ধারণ করবে সেটা আমরা আগে থেকেই আজ করছি। প্রশ্ন হচ্ছে যে নতুন করে শ্রম জোর করে শ্রম অধিকার লঙ্ঘন করে উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্রে পাঠানোর ক্ষেত্রে অতিরিক্ত 10 থেকে 12.5% শুল্ক আরোপ করা হলো বাংলাদেশ সহ ভারত, কানাডা, মেক্সিকো কিংবা যুক্তরাজ্য সহ আরো বেশ কয়েকটি রাষ্ট্রের উপরে। অন্য রাষ্ট্র কি করছে না করছে সেটা আমাদের হেডেক নয়। 20% শুল্ক আরোপ করা হলো, মানে সেখান থেকে 1% কমানোর জন্য এই যে কথিত মার্কিন চুক্তি করা হলো। এখন যে আরো 10 থেকে 12% শুল্ক আরোপ করা হলো, এর জবাব কি ডক্টর খলিল দিবে? এবং ডক্টর খলিল তো সেখানে বসে উল্লাস করছেন, মানে জাতিসংঘে বসে এখন তিনি উল্লাস করছেন, এদিকে আমাদেরকে নতুন নতুন বিপদের সম্মুখীন হতে হচ্ছে। সব মিলিয়ে আসলে ভিতরে রহস্যটা কোথায়? যুক্তরাষ্ট্র কি একের পর এক এভাবে চিড়ে চ্যাপ্টা করে দিবে বাংলাদেশকে? খলিল জানে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ক্রমাগত চাপে রাখবে। আপনার একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এই বাংলাদেশ সরকারকে বলবে ইসরায়েলকে স্বীকৃতি দাও, কারণ খলিল তো চলতি বছর জানুয়ারি মাসে নিজে স্বপ্রণোদিত হয়ে গিয়ে বল কাপুরকে বলেছে বাংলাদেশ ট্রাম্পের যে একটা টিম করেছে গাজায় ইসরায়েলের নেতৃত্বে সেখানে আমাদের সেনাবাহিনী পাঠাবে। খলিল বলে এসছে, তো মুখে বলা তো যায় না, আমেরিকাতে সব লিখিত বলতে হয়। খলিল জানে এখন বাংলাদেশকে ইসরায়েলের সাথে মিলে ফিলিস্তিনিদেরকে মারার জন্য সৈন্য পাঠাতে হবে। খলিল জানে বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, সবকিছু সে জানে। এবং বাংলাদেশকে ট্রাম্প প্রশাসন, মার্কিন প্রশাসন ক্রমাগত চাপে রাখবে। চট্টগ্রামে সামরিক ঘাঁটি করবে, আরাকানে করিডোর নিবে, এই সমস্ত জিনিস খলিলও রাজি হয়ে আছে। এই জন্য খলিল ইচ্ছা করে ওই যে মোনাজাত করলো যে আল্লাহকে বললাম বেঁচে গেছি। কেন বেঁচে গেছি? এখন সে ওই আমেরিকাতে বসে বসে দেখবে যে তারেক রহমান সাহেবকে নিয়ে বা আমাদের সরকারকে নিয়ে আমেরিকা কি ভাবে কুস্তি খেলতেছে, আর আমাদের দেশটা কি ভাবে বিপদে পড়তেছে। আর খলিলুর রহমান এখানে সেখানে ইংরেজিতে বক্তৃতা দিয়ে বেড়াবে। খলিল ইউনুস দুজন বাংলাদেশ সর্বনাশ করে এখন বাংলাদেশের এই আপাতত দৃষ্টপথ থেকে সরে গেল। আলোচিত রাজনৈতিক ইস্যু হাদি হত্যাকাণ্ড, এইটিকে গড়িয়েছে পশ্চিমবঙ্গের এবং আপনাদের ভারতের অভ্যন্তরীণ রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সবকিছু আপনি জানেন, আপনার এই সম্পর্কে পুরোটাই হয়তো পড়া হয়েছে, আমরা যতটুকু জানি আপনি সব জানেন। আমি প্রথমে শুরু করতে চাই, দাদা মমতা যে এই কথাগুলো বললেন, একাধিক কথা ওখানে, একাধিক ইনফরমেশন, এটার মর্মার্থটা কি? এটা কোনো ডের কাছ থেকে বিশ্লেষণ জানতে চাই, এটার গুরুত্বটা কোথায়? সত্যি কথা বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝা, তার কথার ব্যাখ্যা করা খুবই দুঃসাধ্য। কোনো কথা আমি প্রায় 1,500 মাইল দূরে থাকি ওনার থেকে। আমি বক্তব্য শুনলাম, আমি কোনো মর্মার্থ কিছু খুঁজে পাইনি, বুঝতে পারছি না মানে কি জানি না। কারণ ভারত সরকার সম্পূর্ণ উপেক্ষা করেছে, মানে এমন একটা মন্তব্য করেছেন তারা শোনেনি। বাংলাদেশের লোকেরা শুনেছে, তারা ভারতবর্ষের একটা কাগজে, ভারতবর্ষের একটা কাগজে ছাপা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, একটা জায়গাতেই ছাপা হয়েছে, বাংলাদেশে ছাপা হয়েছে। কলকাতার আপনার আনন্দবাজার নিয়মিত পড়েন, আমি তো দেখিনি কিন্তু ছাপা হয়েছে। দিল্লির আমি যাবতীয় জাতীয় দৈনিক, আমাকে কয়েকজন সাংবাদিক আবার জিজ্ঞেস করেছেন যে কি বলেছেন একটু বলবেন বাংলায় একটু। আমি বললাম এই বলেছেন মানে কি আমি জানি না, কিন্তু বুঝতে পারছি। এবং সব থেকে বড় কথা আছে, যাদের সব থেকে বেশি এ নিয়ে চিন্তা করার বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য শুনলাম, দেখলাম, তিনি বলেছেন একজন পরাজিত ব্যক্তির বক্তব্য নিয়ে এত মাথা ঘামানো। আমার মনে হয় না যে এটা মানে এই বিষয়টা ভারতে কোনো আলোচ্য বিষয় না, বাংলাদেশে হতে পারে আলোচ্য বিষয়, বাংলাদেশে না। আর বাংলাদেশের মতো ভারতের এরকম মন্ত্রীরা যখন তখন যে কোনো বিষয়ে উত্তর দেন, অমিত শাহের কাছে পৌঁছানোই দুঃসাধ্য সাংবাদিকদের। ফলে তিনি যদি মনে করেন যে কোথাও বলবেন তাহলে তিনিই বলেন। আমি মনে করতে পারছি না খুব সম্প্রতি অমিত শাহ কোনো সাক্ষাৎকার দিয়েছেন, কলকাতায় নির্বাচন চলাকালীন বলেছেন, কথা বলেছেন,
নির্বাচনের পর আমি কোনো তার সাক্ষাৎকার কোথাও এখন 4 মের পর আজকে 4 জুন হতে চললো, একটা সাক্ষাৎকার অমিত শাহ দিয়েছে, নির্বাচন নিয়েও নয় এবং ভারতের তিনি বিভিন্ন জায়গায় ভাষণ টাষণ দিয়েছেন। এই বিষয়টার ফলে আমার মনে হয়, আমি ঠিক মানে এ ব্যাপারে আপনাকে কোনো আলোকপাত করতে পারছি না, আমি জানি না, চেষ্টা করবো জানার বোঝার। আমার মনে হয় কলকাতার যারা সাংবাদিক, যারা নিয়মিত মমতাকে জানেন বোঝেন, তারা হয়তো এই কিন্তু বিষয়টা কিন্তু কিন্তু দাদা বিষয়টা দেখেন কতটা স্পর্শকাতর। উনি স্পষ্টত কিন্তু কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষী সাব্যস্ত করছেন, যে মানে ব্যাপারটা অনেকটা এরকম যে ইন্ডিয়া বোধহয় এই ঘটনাটা ঘটিয়েছে, যে অমিত শাহ তার অভিযুক্ত 2 হত্যাকারী যারা গেছে, মেঘালয়ে গেছে, শুরুতে জানানো হয়নি খবর, এবং তার কথাতে একটা প্যাচ আছে। তিনি আমরা কিন্তু ওই যে 2 জন ফয়সাল এবং আলমগীর, এরা বেশ কিছুদিন পরে জানলাম তারা ধরা পড়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তারা ধরা পড়েছে সীমান্ত পার হওয়ার পরে, মেঘালয় থেকে পশ্চিমবঙ্গে যাওয়ার পরে। তার মানে হচ্ছে অমিত শাহ রিকোয়েস্টটা কি মমতা রেখেছেন? আমরা তো এই প্রশ্ন তুলতে পারি যে অমিত শাহ রিকোয়েস্ট তখন রেখেছে, নির্বাচনে হেরে যাওয়ার পরে তিনি এটা নিয়ে কথা বলছেন। এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এটা খুব সিগনিফিকেন্ট, কারণ যেহেতু বাংলাদেশের ভেতরে ভারত বিরোধী সেন্টিমেন্ট খুব তীব্র। আপনার কাছে কি মনে হয় না যে একটা 2 দেশের সম্পর্কে একটা না, কিছু মনে হচ্ছে না, না ভারত না বাংলাদেশ এবার চিন্তিত, বাংলাদেশের কিছু মিডিয়া চিন্তিত, কিন্তু বাংলাদেশ সরকার, ভারত সরকার কয়েকদিন পর 8ই জুন থেকে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক হবে, সেই বৈঠকে তারা প্রসঙ্গটা যদি উত্থাপন করেন তখন হয়তো জানতে পারবো, তারা যদি জানতে চান এরকম কথার অর্থ কি না। অমিত শাহকে দোষী করেছেন যে এরকম কিছু কথা আমার মনে হয়নি, তিনি বলেছেন অমিত শাহ তাকে একটা অনুরোধ করেছিলেন, সেই জন্য তিনি কিছু বলেনি। এখন এটা তো অমিত শাহ বা মমতা বন্দ্যোপাধ্যায় তা বলতে পারবেন, ফলে এদের কেউই দুজনে তো প্রকাশ্যে কিছু বলেননি। ভারত বাংলাদেশের সম্পর্কে এটার উপর যে কিছু নির্ভর করবে না তা স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের, এটার জন্য কোনো নির্ভর করবে। দাদা আমি আরেকটা প্রশ্ন নিতে চাই। আমাদের দেশে অনেকটা নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে মানুষ দেখে। মায়ানমারের যিনি প্রেসিডেন্ট, আমরা তাকে সামরিক জান্তা বলি, সেই হিসাবে আমরা চিনি সামরিক জান্তা, তিনি ভারত সফর করেছেন, ভারতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মিটিং করেছেন। আমাদের ভারত এবং বাংলাদেশে একটা কমন ইস্যু আছে, সেটা হলো রোহিঙ্গা ইস্যু। তো ভারতে যেসব আলাপ আলোচনা হয়েছে সেখানে কি কোনো কারণে রোহিঙ্গা ইস্যু বা বাংলাদেশ ইস্যু, কারণ এই প্রবলেমটা এই 3 দেশের মধ্যে সীমাবদ্ধ, সেই আলোচনার মধ্যে কোথাও উঠেছে কিনা? ঠিক বাংলাদেশ নাম করে কোনো আলোচনা হয়নি, কিন্তু সীমান্ত সমস্যা, সীমান্তে জঙ্গিদের তৎপরতা, এ বিষয়ে নিশ্চিত আলোচনা হয়েছে এবং রোহিঙ্গাদের বিষয়টিও আলোচিত হয়েছে। এটা হয়েছে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, তিনি বলেছেন যে হ্যাঁ এটা আলোচিত হয়েছে, প্রধানমন্ত্রী মোদী এটা উল্লেখ করেছেন, এবং যেটা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা মায়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে, ভারতের যে সমস্ত রোহিঙ্গা আছে, বলছে মূল বেশিরভাগ রোহিঙ্গাটা আছেন বাংলাদেশে, তাদের বাংলাদেশের সঙ্গে মায়ানমার সরকারের একটা আলোচনা চলছে, সেটা তিনি বলেছেন। ফলে ভারতের সঙ্গে যে আলোচনাটা ঠিক এই বিষয়ে, যে কজন আছে এখানে তাদেরকে কিভাবে ফেরত পাঠানো হবে, এবং এটাও তিনি বলেছেন, সংখ্যাটা বলেননি, কিন্তু কিছু সংখ্যক রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে মায়ানমারে, এটা বলেছেন। ভারতের বাংলাদেশের তুলনায় খুব কম সংখ্যক আছে রোহিঙ্গারা। আর সম্প্রতি সীমান্ত জুড়ে বেশ কিছু তৎপরতা লক্ষ্য করা গিয়েছে, যেটা ভারত মনে করছে তাদের নিরাপত্তার জন্য খুবই উদ্বেগজনক বিষয়। এবং বিশেষ করে যেহেতু চিকেন নেক নিয়ে অনেক কথা শোনা যায় এবং অনেক কথা হচ্ছে, সেগুলো কিভাবে মায়ানমার সরকার, যেটা একটা সামরিক সরকার, যে সরকার কিন্তু ইনক্লুসিভ সরকার নয়, সেই সরকারের সঙ্গেও আলোচনা, তারা কিন্তু তাকে সার্বদলে আমন্ত্রণ জানিয়ে আলোচনা করলেন। সেখানে বাকি প্রসঙ্গগুলো উঠেছে যে ইনক্লুসিভ পলিটিক্স হওয়া উচিত, আং সান সু চির মুক্তির দাবিও হয়েছে, সবই হয়েছে, কিন্তু পররাষ্ট্র সচিব এটা স্পষ্ট করে দিয়েছেন যে এই দাবিগুলো কোনোটাই যদি মানা না হয়, তার জন্য আমরা মায়ানমারের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, এটা নয়। আমরা সম্পর্ক রাখবো, কারণ তিনি বলেছেন, ইংলিশে যে কথাটা বলেছেন, ডিসএঙ্গেজমেন্ট সবসময় কোনো ভালো জিনিস ইতিবাচক ফল দেয় না। এবং ডিসএঙ্গেজমেন্ট হলে যেটা হয় যে অন্য তৃতীয় শক্তি, চীনের নাম করে বলেছেন, তৃতীয় শক্তি ঢুকে পড়ে, আর বলেছেন সেই তৃতীয় শক্তি যারা, তারা তো গণতন্ত্রে বিশ্বাসী করে না, ফলে তাদের সঙ্গে তো গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে কোনো আলোচনা হয় না।
এই বিষয় কিছুদিন আগে মায়ানমার ভারতের সীমান্তে তৎপরতা হয়েছিল এবং সামরিক তৎপরতা ভারতের থেকে দেখানো হয়েছিল। বেশ কিছু ভারতীয় জঙ্গি সেখানে আশ্রয় দিয়েছে, শিবির তৈরি করেছে, সেগুলো ধ্বংসও করা হয়েছে, তাহলেও অনেকে পালিয়ে গেছে। এরকম ঘটনা, বিশেষ করে যার কথা বলাই হয় একজন সন্ত্রাসবাদী, পরেশ বড়ুয়ার নাম বলা হয়। তো সেক্ষেত্রে এই বিষয়টা ভারতের কাছে উদ্বেগজনক। ফলে আমার কাছে মনে হয়েছে যে এই সময় এই বৈঠকটা খুবই তাৎপর্যপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেটা বলছেন, নিঃসন্দেহে এটা সীমান্ত জড়িত একটা উদ্বেগের বিষয় আছে, বিশেষ করে কেবলমাত্র রোহিঙ্গা নয়, মিয়ানমারের থেকে চীন সম্প্রদায়ের মানুষ দলে দলে মিজোরামে আশ্রয় নিয়েছেন। ফলে সেই ব্যাপারটাও ভারতের কাছে একটা চিন্তার বিষয় হয়ে উঠছে আর কি। ফলে সেই সমস্ত কারণে যাতে এই বিষয়টার কোনো অবনতি না ঘটে, সেই কারণেই মায়ানমারের জোটটা সরকারের প্রধানকে আমন্ত্রণ জানিয়ে কার্যত লাল কার্পেট দিয়ে এবং তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। ভারত চায় মায়ানমারের সঙ্গে সম্পর্ক, অন্যান্য যে বিষয়গুলো আছে দ্বিপাক্ষিক সম্পর্ক। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যে বিষয়টা সেটা খুব একটা হয়তো আপনাদের ক্ষেত্রে অতটা গুরুত্বপূর্ণ নয়, ভারতের ক্ষেত্রে মায়ানমারের মাটির নিচে ক্রিটিক্যাল মিনারেলস বলে যেগুলো বলা হয়, যেগুলো খুব গুরুত্বপূর্ণ সামগ্রী তৈরিতে কাজে লাগে, যেগুলোর দিকে আমেরিকারও নজর আছে। তবে সেই ক্রিটিক্যাল মিনারেল যেগুলো, সেই সহযোগিতার বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে মায়ানমার ভারতের সঙ্গে। সহযোগিতা সব থেকে বড় ভারত আশ্বস্ত হয়েছে মায়ানমারের এই ঘোষণায়, যে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন মায়ানমারের জমি ভারত বিরোধী কাজে ব্যবহৃত হতে তারা দেবেন না। তবে সেই একটা আন্ডারস্ট্যান্ডিং যেটা হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং খুব বড় ডেলিগেশন নিয়ে তিনি এসেছিলেন মায়ানমারের রাষ্ট্রপতি। হ্যাঁ, পূর্ণিয়া সাহেব। জি দাদা, আমি আর একটা ভিন্ন প্রসঙ্গে যাই। আবার আজকে আগেই বলে নিই, দর্শকদের জানিয়ে নিচ্ছি যে আমরা আজকে এটা একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান, খুবই তাৎক্ষণিক আয়োজনের সংক্ষিপ্ত অনুষ্ঠান, যেহেতু মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সেন্সিটিভ বক্তব্যটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদিও বাংলাদেশের ভেতরে, দাদা এটা আপনার কাছে জানাচ্ছি, বাংলাদেশের ভেতরে আবার হত্যাকাণ্ড নিয়ে নানান কথাবার্তা হচ্ছে। হাদির ভাই একরকম স্টেটমেন্ট দিয়েছে, হাদির বোন আর একরকম স্টেটমেন্ট দিয়েছে। বাংলাদেশে আরো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আবার হাদির ভাইকে সন্দেহ করছে। বাংলাদেশের গণ অধিকার পরিষদ নামে একটি রাজনৈতিক দল, তার মুখপাত্র ফারুক খান, তিনি আবার হাদির ভাইকে সন্দেহ করছেন। মানে একটা পুরো গোজামিল পরিস্থিতি, যে কারণে আমরা আজকের এই আয়োজনটি আমি এখন যেতে চাই একটু আওয়ামী লীগ প্রসঙ্গে। বাংলাদেশের ভেতরে হঠাৎ করে একটা আলোচনা, বিভিন্ন জায়গায় নিউজ হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যে শেখ হাসিনা এবার আওয়ামী লীগকে সংগঠিত করছেন, বা তিনি তার সংগঠন, যেমন এর আগের দিন আপনি বলেছেন যে ছাত্রলীগের নতুন কমিটি হচ্ছে, কুষ্টিয়ায় হয়েছে, এরকম বিভিন্ন কমিটি যেগুলো হচ্ছে বা সামনে যেগুলো হবে, সেগুলো একান্তই তার একেবারে নিজস্ব মনোনীত। মানে মিন করা হচ্ছে যে শেখ রেহানাকে বাদ দিয়ে বা শেখ রেহানার অনুগত মানুষদের বাদ দিয়ে আওয়ামী লীগ নিজের মতো করে শেখ হাসিনা গোছাচ্ছেন, এমন কোন আপডেট আছে কিনা? না, তিনি তো এখানেই আছেন, তিনি তো শেখ হাসিনার সঙ্গেই আছেন, তারা এসেছেন চিরনিদের সমান। আমি ফিরে গেছেন কিনা খোঁজ নিইনি, কিন্তু শেখ রেহানার অনুগত বলে যারা, তারা কেউ বাদ যাচ্ছেন। আমি ছাত্রলীগের যে কমিটি গুলো হয়েছে তাতে কেউ যদি চিহ্নিত করেন তাহলে হয়তো বোঝা যেতে পারে, কিন্তু এরকম কিছু কমিটি এখনো তো সম্পূর্ণ সব কমিটি তৈরি হয়নি। ছাত্রলীগটা শেষ হলে তবে আওয়ামী লীগের ক্ষেত্রে হয়তো যুবলীগ, তারপরে আওয়ামী লীগ, সময় আছে এখন, এত তাড়াতাড়ি আওয়ামী লীগ। আমি এটা বাংলাদেশের কিছু সামাজিক মাধ্যমে চলছে যে শেখ রেহানাকে বাদ দিয়ে, আমি জানি বলতে, আমার কাছে এই ধরনের এতটা, কারণ প্রথমবার সত্যি শেখ রেহানা পন্থী বলে যদি কেউ হয়, তারা যদি কেউ বাদ দিয়ে থাকেন, এটা এইরকম কোনো তথ্য সামনে এলে আলোচনা করা যেতে পারে। এখনো পর্যন্ত সেরকম কোনো তথ্য তো পাইনি বাংলাদেশের রাজনীতিতে। আমি তো জানি শেখ হাসিনা পন্থী, শেখ রেহানা পন্থীও যদি হয় তাহলে তিনিও শেখ হাসিনা পন্থী। শেখ হাসিনা বিরোধী এমন কাউকে আওয়ামী লীগ নমিনেশন দেবে বা কোথাও কমিটিতে রাখবে, আমার তো এটা সাধারণ বুদ্ধিতে বিশ্বাসযোগ্য মনে হয়। দাদা, আমার মনে আছে আপনি একটা আশঙ্কায় আছেন যে আগামী আগস্টে কোনো অঘটন ঘটে কিনা। আগস্টে আসতে আর খুব বেশি দেরি নেই। এই প্রসঙ্গে বলি যে বাংলাদেশে শেখ হাসিনা ফিরতে চান, তিনি নিজে যখন বলছেন স্বেচ্ছায় ফিরতে চান, তখন বাংলাদেশের মন্ত্রীরা এবং তার বিরোধী যে শক্তি আছে তারা বারবার বলছে আমরাও চাই ফিরে আসুক, হয় আমরা ফিরে আনবো, আর ফিরে আসলে তাকে যথাযথ বিচারের মুখোমুখি করা হবে।
এখন না, আদতে কি কোনো ভেতরে আমরা না, এটা একটা ব্যাখ্যা পাওয়া দরকার। বিচারের মুখোমুখি মানে একটা বিচার তো শেষ হয়ে গেছে, তবে সেই বিচারটা কি শুরু হবে নতুন করে? যারা আপনাদের বলছেন তাদের কাছে এই প্রশ্নটা রইল আমার তরফ থেকে, তাদের বিচারটা কি শূন্য থেকে শুরু হবে? আমার মনে হয় সেটা শেখ হাসিনা চাইছেন, শূন্য থেকে বিচারটা শুরু হবে। তিনি মুখোমুখি হতে রাজি আছেন বিচার, এটাও ঘটনা। তিনি বলেছেন, আমাকেও সাক্ষাৎকারে বলেছেন যে বিচারের মুখোমুখি হতেই এবং প্রমাণ হোক সেখানে যেগুলো নিয়ম মাফিক যে বিচার হয়ে থাকে। এখন দেখুন, পল ভলকার একটা রিপোর্টের ভিত্তিতে তার কাছে শাস্তি হয়ে গেল, যে রিপোর্টটা কিন্তু চ্যালেঞ্জ করেছেন তিনি। সুতরাং সেই রিপোর্টটা তো বিশ্বাসযোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন আছে না। বাংলাদেশের গেজেট নোটিফিকেশনে আছে 800 মারা গেছে, আর ভলকার বলছেন 1400 মারা গেছে। তারা বাকি 600 কারা, সেটাও তো জানা দরকার। বাকি 600 কি আওয়ামী লীগের লোকেরা, সেইটা বলতে চাইছেন? তাহলে তো আবার ইউনুসকে তাদের বিচারের আওতায় আনতে হবে। এখন এই বিষয়গুলো যারা বলছেন যে আমরা আনতে চাই এবং বিচারের মুখোমুখি করতে চাই, তাহলে তাদের মুখ থেকে আরেকটা কথা অ্যাডিশনাল শুনতে চাই, বিচারগুলো নতুন করে আবার শুরু করতে চাই। সেটা হলে শেখ হাসিনা খুব স্বচ্ছন্দে ফিরতে পারেন। তিনি যদি নিয়ম মাফিক বিচার হয়, সেই বিচারে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়, অবশ্যই ফিরতে পারেন। বাংলাদেশে কিন্তু ভিন্ন মতের আরেকটা বিতর্ক আছে, যে এই যে ভলকার তুর্কের রিপোর্ট শেখ হাসিনা চ্যালেঞ্জ করলেন, তিনি কি এই বুঝাতে চাইলেন যে 1400 আমি মারিনি, 500-600 মেরেছি? না, এই 600-র মধ্যে তো অনেকে আছে মারা গেছে। এই 600 বাকি যে মানে 800 যেটা মারা গেছে, তার মধ্যে তো অনেকে আছেন এমনও পাওয়া গেছে কেউ কেউ জীবিত, কেউ কেউ জীবিত। মৃত্যুর সংখ্যাটাকে ধরলো, সেই গোটা মৃত্যুর ঘটনাগুলোকে নিয়ে তিনি তদন্ত চাইছেন, যে প্রত্যেকটা মৃত্যু কিভাবে ঘটেছে সেটার একটা তদন্ত করে। কারণ যে কথা, যে রিপোর্টের কথা আগে বোধহয় আপনাকে আমি একবার অনেক আগেই বলেছিলাম, যে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন সাক্ষ্য নেওয়া হয়েছিল, একজন হাসান মাহমুদ, একজন নাওফেল স্যার। এই দুজন তারা যে বক্তব্য রেখেছিলেন যে রিপোর্টে, আমি যে কোনো যখন রিপোর্টকে আমরা করি, সাংবাদিক হিসাবেও রিপোর্ট করি, তখন উভয় পক্ষের মতামত নিই। তার বিরুদ্ধে লিখছি, তার মতামত। এক্ষেত্রে সেই দুজনের বক্তব্য গোটা রিপোর্টে উল্লেখই করা হয়। ফলে পল ভলকার, এখন তিনি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে যদি রিপোর্ট লিখে থাকেন, পল ভলকারের এরকম বহুবিধ ঘটনা আছে অতীতেও, যে ভারতেও একটা তোলপাড় কাণ্ড ঘটিয়ে দিয়েছে। ইরাকের সাদ্দাম মিশনের বিরুদ্ধে প্রথম তিনি রিপোর্ট দিয়েছেন যে ভারতের বিদেশ মন্ত্রী নাকি তেলের বদলে খাদ্যের বিনিময়ে ঘুষ দিতেন, ঘুষ নিতেন। তিনি তোলপাড় হয়েছিল, ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল, যার ফলে পরবর্তী সময় প্রণব মুখার্জি পররাষ্ট্রমন্ত্রী হন। ফলে পল ভলকারের এরকম প্রচুর মানে এই ধরনের বিতর্কিত রিপোর্ট দেওয়ার একটা ইতিহাস আছে। যে কোনো কারণেই হোক, সম্পর্কে আমি আরেকটা দেখছিলাম, একটা জাতিসংঘের একটা প্রশ্ন উত্তর রিসার্চার, সেখানে তিনি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিলেন না। তাকে প্রশ্ন করার পরে তিনি তখন বলছেন, আমার কাছে যে তথ্য এসছে তার ভিত্তিতে আমি লিখে দিই। তো তথ্য ভেরিফাই করেছেন না? ভেরিফাই এই বলছে। তবে বিচিত্র ধরনের রিপোর্ট, এরকম রিপোর্ট জাতিসংঘের এই জন্যই মর্যাদা ধীরে ধীরে কমছে। খুব ভালো লোকেরা কেউ জাতিসংঘে যেতে চাইছে না। দাদা, আমি একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানটা শেষ করি। আমাদের এখানেও দায়িত্বশীল মানুষজন এসে স্পষ্ট আলোচনায় বলছে যে ভলকার তুর্ক হচ্ছে ইউনুসের বন্ধু, এবং ডক্টর ইউনুস পয়সা দিয়ে ভলকার তুর্ককে দিয়ে রিপোর্ট করিয়েছে। আমাদের এখানে দায়িত্বশীল লোকজন, আইনজীবী, তারা সিনিয়র আইনজীবী মানুষজন এসে বলছে। হ্যাঁ, ঠিক কথা। এটা আমাদেরও সন্দেহ আছে, এবং যেটা আওয়ামী লীগ প্রথম যে রিপোর্টটা করেছিল, যে চ্যালেঞ্জ করেছিল, তাতে এই সন্দেহটা প্রকাশও করেছিল আওয়ামী লীগের আইনজীবীরা, যে এটা সম্ভবত কোনো উৎপত্তির বিনিময়ে জোর করিয়ে দেখা হয়েছে। এবং কোনো একজন কোনো চাপের মুখে যদি স্বীকার করেন, তখন হয়তো জানা যাবে প্রকৃত তথ্য। মনে হয় না প্রকৃত তথ্য জানা যাবে, এটা ধামাচাপাই পড়ে যাবে শেষ করে। কিন্তু গোটা রিপোর্টটা সোজা কথা এক পক্ষে রাজনৈতিক ভাবে পলিটিক্যালি মোটিভেটেড। পল ভলকারের সঙ্গে ইউনুসের সত্যিই খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এবং সেটা বিস্তারিত পরে আরেকটু জানা যাবে বলে আমি